আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগের থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতেই পারছো আমি আজকের ব্লগটি ঠিক কী দিয়ে সাজিয়েছি। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি যেভাবে সারা বছর সবজি সংরক্ষণ করে ফ্রেশভাবে সবজিগুলো খাই। সঠিক নিয়মে সবজিগুলো সংরক্ষণ করতে পারলে সারা বছরেই সবজি খুব ফ্রেশভাবে রং অ্যান্ড স্বাদ ঠিক রেখে খাওয়া যায়। শীতকালে যে সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং দামও অনেক কম থাকে, সারা বছর কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় না। তখন কিন্তু এই সবজিগুলো খাওয়ার অনেক ইচ্ছে হয়, বাট চাইলেও কিন্তু আমরা তখন খেতে পারি না। এই জন্য শীতের সময় সবজিগুলো যদি ফ্রোজেন করে রাখি তাহলে কিন্তু সিজন চলে যাওয়ার পরও আমরা সবজিগুলোর স্বাদ উপভোগ করতে পারবো। ফ্রোজেন করা সবজির সঠিক গন্ধ ও স্বাদ পেতে হলে কিছু নিয়ম কিন্তু ফলো করতে হবে। সবজি যদি সঠিক নিয়মে ফ্রোজেন করা না হয় তাহলে দেখা যায় সবজির গুণগত মান নষ্ট হয়ে যায় আর খেতেও একদমই ভালো লাগে না। আজকে আমি সংরক্ষণ করব ফুলকপি, ব্রোকলি, গাজর, টমেটো। তবে আমি কিছু মটরশুঁটি নিয়ে আসছি যে তোমাদেরকে দেখাবো আমি ঠিক কিভাবে মটরশুঁটিগুলো ফ্রোজেন করি। বাট এই মটরশুঁটিগুলো আসলে ফ্রোজেন করব না, বিকজ মটরশুঁটির এখনও অনেক দাম। কিছুদিন পর মটরশুঁটির দাম অনেকটাই কমে যাবে, তাই তখনই অনেকগুলো একসাথে এনে দেন ফ্রোজেন করে রাখবো। আর অন্যান্য সবজিগুলোর প্রাইস এখন অনেকটাই কম। যখন সবজিগুলোর প্রাইস একটু কম হয় তখনই বেশি করে কিনে ফ্রোজেন করে রাখলে ভালো হয়। গাজর, টমেটো, মটরশুঁটি এগুলো সারা বছর কিন্তু অ্যাভেলেবেলই দরকার হয়। যে কোনো কিছু রান্না করলে এগুলো কিন্তু দরকার হয়। নুডলস, পাস্তা, খিচুড়ি সব ধরনের আইটেমেই কিন্তু এই ধরনের জিনিস দরকার হয়। আর টমেটো তো প্রত্যেকটা তরকারি আইটেমেই দরকার হয়। আর ব্রোকলি আর ফুলকপি আমি কম পরিমাণ করে রাখি। দেখা যায় বছর শেষ হয়ে গেলে 2-3 বার রান্না করে খেলেই ভালো লাগবে, এর চেয়ে বেশি আমার কাছে অতটা ভালো লাগে না। এই জন্য ফুলকপি, ব্রোকলি এগুলো আমি কম করে রাখি। গাজরগুলো আমি 2টা প্রক্রিয়া রাখবো। একটা হলো গ্রেটার দিয়ে গ্রেট করে রাখবো, আর একটা হলো ছোট ছোট পিস করে রাখবো। গ্রেট করা গাজরগুলো পোলাওর মধ্যে অনেক সময় গাজরের হালুয়া করেও খাওয়া যাবে বা গাজরের পায়েস। আর ছোট ছোট টুকরো করা গাজরগুলো দিয়ে যে কোনো নুডলস, পাস্তা খিচুড়ি, সুপি নুডলস এগুলো তৈরি করা যাবে। এই জন্য আমি 2টা প্রক্রিয়া রাখবো যে পরবর্তীতে বের করার সময় কোনো প্রবলেম না হয়। ফ্রোজেন করা সবজিগুলো যেই শেপে খেতে পছন্দ করে সেই শেপ করেই রাখলে বেশি ভালো হয়। তখন ফ্রোজেন করা সবজিগুলো বের করে দেন বরফ অবস্থায় দিয়ে দিলেই কিন্তু কালার স্বাদটা ঠিক থাকে। তবে এর মধ্যে কিন্তু একটা কথা আছে, আমি কিন্তু টমেটোগুলো টুকরো করে কেটে রাখি না। আমি অনেকেই দেখছি টমেটো ফ্রোজেন করার সময় টুকরো করে কেটে দেন বক্সে বা জিপার ব্যাগে সংরক্ষণ করে, বাট সেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমি কিন্তু বছর জুড়ে 2ভাবে সংরক্ষণ করেই দেখছি। আস্তা টমেটো সংরক্ষণ করলে টমেটো খেতে বেশি ভালো লাগে, আর টুকরো করেও রেখে দেখেছিলাম, আমার কাছে ওইটা অত বেশি ভালো লাগে না। এই জন্য আমি সবসময় গোটা টমেটোই সংরক্ষণ করি। গোটা টমেটো সংরক্ষণ করলে দেন বের করে যে কোনো শেপে কেটে নিলে সুন্দরভাবে সব কিছুই রান্না করা যায় আর রং ও স্বাদ ঠিক থাকে। বাট কেটে নিলে টমেটোগুলো কেমন যেন নরম হয়ে যায় আর কেমন যেন হয়ে যায়, আমার কাছে সেটা একদমই ভালো লাগে না। তবে আমি অনেককেই দেখি যে টুকরো করে কেটে দেন ফ্রোজেন করে। এটা যা যেরকম চয়েস সে অনুযায়ী ফ্রোজেন করতে পারে, বাট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে টুকরো করে কাটার থেকে গোটা টমেটো সংরক্ষণ করলে এর স্বাদ টেস্ট ভালো থাকে। আমি সবগুলো সবজি কিন্তু যেই শেপে সবজিগুলো রান্না হবে আমি সেরকমভাবে কিন্তু কেটে সুন্দরভাবে ধুয়ে নেব। সবজিগুলো ভালোভাবে ধোয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি ফ্রিজে সবজিগুলো ফ্রোজেন করবে দেন তখন কিন্তু নামানোর পরে ধোয়া যাবে না।
তাই ফ্রিজে সবজি রাখার জন্য অন্তত ভালোভাবে ক্লিন করতে হবে, যেন কোনো জীবাণু থাকার সম্ভাবনা না থাকে। আমি কিন্তু তোমাদেরকে ক্যামেরায় যতক্ষণ দেখিয়েছি তার থেকে কিন্তু অনেক বেশিবার প্রত্যেকটা সবজি আলাদা আলাদাভাবে কিন্তু ক্লিন করছি, সুন্দরভাবে ধুয়ে নিছি। দেন আমি একটা হাঁড়িতে কিন্তু গরম পানি বসিয়ে দেন সবজিগুলো দিয়ে দিছি। সবজিগুলো কিন্তু হালকাভাবে ভাপিয়ে নিতে হবে। এই সবজিগুলো ভাপিয়ে নেওয়ার কিন্তু কিছু পদ্ধতি আছে, যেমন পানিটা কিন্তু বলক নেওয়ার পরে দেন 4 থেকে 5 মিনিটেই কিন্তু বলকাতে হবে, দেন কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু সবজিটার সাথে সাথে আবার ঠান্ডা পানিতে ট্রান্সফার করতে হবে, তাহলে দেখা যায় গরম ভাপটায় সবজিটা বেশিক্ষণ সিদ্ধ হবে না। এইভাবে প্রত্যেকটা সবজি একই প্রক্রিয়ায় চুলাতে 4 থেকে 5 মিনিট ভাপিয়ে নেওয়ার পর দেন ঠান্ডা পানিতে কিন্তু সাথে সাথে ট্রান্সফার করতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে হাফ সিদ্ধ সবজিটা হয়ে যাবে। তবে গাজরের টাইমে হয়তো একটু 2-1 মিনিট বেশি লাগতে পারে। গাজরটা যেহেতু একটু হার্ড সবজি, এই জন্য সবজিগুলো ভাপিয়ে নেওয়ার পর দেন একটা পরিষ্কার বা কিচেন টিস্যু বা তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। আমি একটা গামছা নিয়েছি মোছার জন্য, আর এই গামছাটা আমি আগে থেকেই খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। সবজি যে কোনো ব্যাগেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন এবং কি বক্সেও সংরক্ষণ করা যায়। তবে ফ্রিজে বক্সে সংরক্ষণ করলে ফ্রিজে অনেকগুলো স্পেস নিয়ে নেয়, এই জন্য হয়তো পলি ব্যাগ বা জিপার ব্যাগে সংরক্ষণ করলে অল্প স্পেসের মধ্যেই অনেকগুলো সবজি সংরক্ষণ করা যাবে। আমি সবজিগুলো সংরক্ষণ করার জন্য জিপার ব্যাগ নিয়ে নিয়েছি, তবে আমি জিপার ব্যাগগুলো একটু বড় বড়ই নিয়েছি, যেন আমি কম বেশি করে সবজি রাখতে পারি। মার্কেটে ছোট বড় অনেক সাইজেরই এই জিপার ব্যাগগুলো পাওয়া যায়, যে যার পছন্দ অনুযায়ী কিন্তু নিতে পারবে। ফুলকপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা পানি থাকে। দেখো আমার গামছাটা পুরো ভিজেই গেছে। তো এই ফুলকপিগুলো খুব সুন্দরভাবেই কিন্তু আমি মুছে নিয়েছি বারবার করে, যেন এক্সট্রা পানি অবশিষ্ট না থাকে। দেন সবগুলো ব্যাগে ভরে দেন আমি এখন ফ্রিজে রেখে দেব। এখন আমি সবজিগুলো ফ্রোজেন করে রাখলাম। আমি যেহেতু ব্লগ করি তোমাদের সাথেই থাকবো, 2 থেকে 3 মাস পর বের করে দেন আমি এটা রান্না করে তোমাদের আমি দেখাবো যে কতটা ফ্রেশ থাকে আর ভালো থাকে। আমি যেহেতু অনেকগুলো গাজর নিয়ে আসছিলাম, তো বেশ কিছুটা ফ্রোজেন করছি, আর বাকি কিছু গাজর অবশিষ্ট ছিল, সেগুলো দিয়ে ভাবলাম একটু গাজরের হালুয়া তৈরি করি। বাচ্চাদের কিন্তু এই হালুয়া টাইপ জিনিস খুব পছন্দ করে। আর গাজরের হালুয়া তৈরি করতে হলে কিন্তু মাস্ট বি ঘি বা বাটার দিয়ে তৈরি করতে হয়, বাট আমার বাসায় ঘি বা বাটার কিছুই ছিল না, আমি তাই সয়াবিন তেলই দিয়ে কাজ চালিয়ে নিলাম। তোমরা অবশ্যই ঘি বা বাটারই ব্যবহার করো। আমি তেলের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দেন গাজরটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দর করে গাজরটা ভেজে নিয়ে দেন চিনি দিয়ে দিলাম। চিনিটা আগে দিলেও পারো বা পরে দিলেও পারো, অনেকে চিনিটা সবার লাস্টে দেয়, বাট আমি আগেই দিয়ে দিলাম। দেন আমি দুধ দিয়ে দিছি, কিন্তু পরিমাণ অনুযায়ী দুধ বেশি কম দেওয়া যাবে, সমস্যা নেই। দেখো দুধ দেওয়ার পরে কিন্তু গাজরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আসল কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। গাজরের হালুয়া যেহেতু দুধ দিয়েই তৈরি হয়, তো দুধ দেওয়ার পরে কিন্তু কালারটা একটু ডিপ হয়েই যাবে। দেন আমি কাজু বাদাম দিয়ে দিলাম বেশি করে। এখানে কিন্তু পছন্দ অনুযায়ী যে যেই বাদাম ইচ্ছে দিতে পারে, সমস্যা নেই। তবে একটা কথা, আমি কিন্তু এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছিলাম, বাট তখন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। গুঁড়ো দুধ দিলে গাজরের হালুয়ার কিন্তু টেস্ট অনেক ভালো আসে। হালুয়াটা একটা বাটিতে নিয়ে দেন ডেকোরেশনের জন্য কিছু কাজু বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম, যেন দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। কিন্তু আমি যেহেতু টেবিলে কাজ করছিলাম, তো আমার ছেলে পাশে বসেই পড়ছিল। আমি যখনই ডাইনিংয়ে কাজ করি, আলিফ কিন্তু ডাইনিং টেবিলে বসেই পড়ে, ও একদমই রুমে যেতে চায় না। তো আমি হালুয়াটা রান্না করে প্রথমে কিন্তু আলিফকে টেস্ট করতে দিয়ে দিছি। আলিফের কিন্তু অনেক ভালো লাগছে, আর হালুয়াটা কিন্তু রোজাইনারও অনেক বেশি ভালো লাগছে। মিষ্টি জাতীয় জিনিস যেহেতু বাচ্চারাও অনেক পছন্দ করে। আর সাথে আলিফকে কিছু ফলও দিয়ে দিছি, যে পড়বে একটু পরপর একটু ফল খাবে। এমনিতে একদমই খেতে চায় না ওরা ফল, কেন জানি।
দেন পাশে বসে আমি একটু হালুয়া টেস্ট করে দেখলাম, আসলে অনেক বেশি মজা হয়েছে। যারা পুরো ভিডিওটি কন্টিনিউ করছো প্লিজ একটা লাইক দিয়ে যেও। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।